টাকা দিয়ে চাকরি বিক্রি করা হলো ওপেন মার্কেট। যে রাজ্যের শিক্ষামন্ত্রী বলে কি দুর্গাপূজা নাকি যে প্রত্যেক বছর এসএসসি হবে, যে তাদের স্যালারিটা এই ভাতার নাম করে তাদেরকে দিয়ে দেওয়া 15,000 টাকা মাসিক গ্রুপ ডির ক্ষেত্রে এবং 20,000 টাকা মাসিক গ্রুপ সির ক্ষেত্রে। যার যার অ্যাডমিট কার্ড আছে এই প্রকল্পের যে বেনিফিট তাদেরকেও দেওয়া। রাজ্য সরকার চাইছিল গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা রয়েছে তাদেরকে ভাতা দেওয়ার। সেই বিষয় নিয়ে কলকাতা হাইকোর্টে আপনারা মামলা করেছেন। প্রথমে সেই মামলায় স্টে দেওয়া হয় যে ভাতা দেওয়া যাবে না। পরবর্তীতে আবার রাজ্য সরকার এই আদালতে দ্বারস্থ হয়েছে এবং হলফনামা দেওয়ার জন্য বলা হয়েছিল রাজ্য সরকারকে। গোটা বিষয়টা ঠিক কোন অবস্থায় রয়েছে এবং আদালতে রাজ্য সরকার হলফনামা কি দিয়েছে? যদি দিয়ে থাকে তাহলে সেই হলফনামায় কি জানিয়েছে এবং আদালতের পর্যবেক্ষণ কি? দেখুন, একটি সরকার এবং এসএসসি এবং যে আর্টিকেল 12 অথরিটি গুলো রয়েছে তারা যৌথভাবে একটা করাপশন করলো এবং করাপশনের ফল হিসাবে টাকা দিয়ে চাকরি বিক্রি করা হলো ওপেন মার্কেটে বলতে পারেন। কারণ এই যে ধরুন কারা চাকরিগুলো কিনবে এবং কারা বিক্রি করবে সেটা তো জানতো না কেউ। তার মাঝখানে এরা দালাল নামক কয়েকজনকে ঢুকিয়ে দেওয়া হলো এবং সেই দালালরা সেই লোকগুলোর সঙ্গে কন্ট্যাক্ট করে টাকার বিনিময়ে চাকরিগুলো তাদেরকে দিল। সেটা যখন ধরা পড়ে গেল, সেটা নানা অছিলায় যখন কোনোভাবে আটকানো সম্ভব হয়নি, তখন ঘুরপথে যে তাদের যে স্যালারি গুলো তারা পেত, ঘুরপথে সেই স্যালারি পাইয়ে দেওয়ার জন্যই কিন্তু এই যে নতুন যে স্কিমের কথা বলা হয়েছে, ভাতা কথা বলা হয়েছে, সেটা কিন্তু চালু করার একটা প্রচেষ্টা করেছিল। স্বাভাবিকভাবেই যদি প্রচুর বেকার ছেলে মেয়ে আছে এবং অনেকে মেডিকেলি অনেকভাবে সমস্যার সম্মুখীন আছে, যারা মেডিকেল ভাবে যারা আর্থিকভাবে স্বচ্ছন্দ নয় বলে তাদের মেডিকেল ট্রিটমেন্ট হচ্ছে না, এরকম প্রচুর লোক আছে। তাদের জন্য কেন সমবেদনা জানায় না রাজ্য সরকার বা এই যারা দপ্তরে রয়েছে, সেটা তো প্রশ্ন থাকবেই। কিন্তু দেখা গেল এই সমবেদনা বা ওদের প্রতি সিম্প্যাথেটিক ওয়েতে একটি স্কিম চালু হলো। যারা এই চাকরি হারিয়েছে, কারা চাকরি হারিয়েছে? যারা দুর্নীতির পদবে চাকরিগুলো পেয়েছে, তারা চাকরিগুলো হারিয়েছে, তাদেরকেই আবার 15,000 টাকা মাসিক গ্রুপ ডির ক্ষেত্রে এবং 20,000 টাকা মাসিক গ্রুপ সির ক্ষেত্রে তাদেরকে পাইয়ে দেওয়ার একটা প্রচেষ্টা করলো এবং তার জন্য একটা স্কিম চালু হলো। তার একটা আলাদা স্কিম তার নামে চলে এলো। খুব স্বাভাবিকভাবেই রাজ্যে অন্যান্য যারা গ্রুপ সির ক্যান্ডিডেট বা গ্রুপ ডির ক্যান্ডিডেট ছিল, যারা কিনা যোগ্য হওয়া সত্ত্বেও যারা চাকরি পায়নি, খুব স্বাভাবিকভাবেই তারা আদালতে দ্বারস্থ হয়েছিল যে ওরা যদি পায় তাহলে আমরা কেন পাবো না। তাহলে যার যার অ্যাডমিট কার্ড আছে, আমাদের খুব সিম্পল দাবি ছিল, যার যার অ্যাডমিট কার্ড আছে এই প্রকল্পের যে বেনিফিট তাদেরকেও দেওয়া। খুব স্বাভাবিকভাবেই যখন আর্গুমেন্ট হয় এবং আর্গুমেন্টের পরবর্তী বিচারপতি মনে করেছেন এই যে স্কিমটি আছে সেই স্কিমটিতে আপাতত তার অপারেশন হবে না, সেটাতে স্টে দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে যেহেতু এটা ইন্টারিম মেজারে দেওয়া হয়েছিল, পরবর্তীতে কিন্তু এই যে যারা রেসপন্ডেন্ট আছে মানে রাজ্য সরকার তথা অন্যান্য যারা রেসপন্ডেন্ট আছে, তাদেরকে কিন্তু তাদের বক্তব্যগুলো হলফনামা আকারে কিন্তু কোর্টে জমা করতে বলা হয়েছিল এবং আমাদেরকেও দেওয়া দিতে বলা হয়েছিল। কিন্তু সেটা কিন্তু এখনো পর্যন্ত আসেনি। খুব স্বাভাবিকভাবেই আজকে সেই মামলার আবার হিয়ারিং এসেছিল, কারণ ইন্টারিম অর্ডার একটা পার্টিকুলার টাইম পর্যন্ত থাকে, সেই টাইমটা এই মাসেই শেষ হয়ে যেত। খুব স্বাভাবিকভাবেই সেটা লিস্টে আসে এবং যেহেতু এই হলফনামা জমা পড়েনি, সে কারণে আবার এই যে ইন্টারিম অর্ডারটা যে এই ভাতা চালু করা যাবে না বর্তমানে, সেটা কিন্তু আবার এক্সটেন্ডেড হলো এবং খুব স্বাভাবিকভাবেই এটা দাঁড়ালো যে স্কিমের নাম করে রাজ্য সরকার বিভিন্ন গ্রুপ সি ক্যান্ডিডেট এবং গ্রুপ ডি ক্যান্ডিডেট, চাকরি হারা গ্রুপ সি গ্রুপ ডি ক্যান্ডিডেট, যাদের প্রেয়ার সুপ্রিম কোর্ট পর্যন্ত রিজেক্ট করেছে। কারণ সুপ্রিম কোর্ট রিজেকশনের কারণ কিন্তু একটাই দেখিয়েছে, যে এর যে ভলিউম মানে করাপশনের যে ভলিউম, সেটা হচ্ছে অনেকটা। মানে ধরুন 100 জন যদি চাকরি পেয়ে থাকে, তার মধ্যে দেখা যায় 60 জন বা 70 জন বেআইনি পথেই পেয়েছে। খুব স্বাভাবিকভাবে এই ভলিউম দেখে কিন্তু সুপ্রিম কোর্ট, যেটা ধরুন 9, 10 এবং 11, 12 এর ক্ষেত্রে যেই বেনিফিটটা দেওয়া হয়েছে যে একটা সার্টেন পিরিয়ডের মধ্যে তাদের আপাতত কাজ করতে দেওয়া হয়েছে, সেটা কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে দেওয়া হয়নি। কারণ এটাই ছিল, সেটাকে আবার ঘুরপথে রাজ্য সরকার চেষ্টা করেছিল যে তাদের স্যালারিটা এই ভাতার নাম করে তাদেরকে দিয়ে দেওয়া। সেটা কিন্তু সফল হয়নি, কোর্ট সেখানে স্টে অর্ডার দিয়েছে। এখন কিন্তু বর্তমানে এই ভাতার যে এক্সিকিউশন, এই পাবলিক মানিগুলো এইভাবে তছনছ করতে পারবে না। সেক্ষেত্রে 2026 সালের জানুয়ারি অব্দি এই গোটা বিষয়টা স্টে দেওয়া হয়েছে, কিন্তু
হলফনামা যেটা দিতে বলা হয়েছিল রাজ্য সরকারকে, সেখানে আসলে কি জানতে চাওয়া হয়েছিল হলফনামা, এবং কেন রাজ্য সরকার সময়ের মধ্যে হলফনামা দিল না? দেখুন, কেন দিতে পারলো না সেটা তো ওনারাই বলতে পারবেন। এবং ধরুন আমরা যে পিটিশনটা ফাইল করেছি তার মানে ওনাদের যা বক্তব্য সেটার পরিপ্রেক্ষিতে ওনাদের যা বক্তব্য সেটাই ওনারা দেবেন। এবং ধরুন কেন আমাদের প্রেয়ার, আমরা যেটা বলেছি যে আমাদেরকেও এক্সটেনশন করো বেনিফিটটা, বা হচ্ছে তুমি যদি দিতে হয় সবাইকে দেবে, আর না দিলে তুমি কাউকে এভাবে আলাদাভাবে একটা ক্লাস তৈরি করে দিতে পারো না, সেটাই আমাদের বক্তব্য ছিল। সেই বক্তব্যের এগেনস্টে ওনাদের কি বক্তব্য আছে সেটাই লিখিত আকারে জমা করবে, সেটাই নিয়ম কোর্টের। বন্দ্যোপাধ্যায় সরকার, তৃণমূল কংগ্রেসের সরকার তো মানবিক কারণেই যোগ্য যারা রয়েছেন, চাকরি হারিয়েছেন, গ্রুপ সি এবং গ্রুপ বি, তাদের ভাতা দেওয়ার কথা ভেবেছিলেন, কারণ তাদের সংসার কিভাবে চলবে, তারা তো রাস্তায় চলে এসছে আপনাদের মতো আইনজীবীদের জন্য যারা চাকরিটা খেয়েছেন। দেখুন, এই যে আপনি বললেন যোগ্যর কথা, যোগ্য ক্যান্ডিডেট যারা চাকরি হারিয়েছে, এই যোগ্য ক্যান্ডিডেট কে? ধরুন 10 জন চাকরি পেয়েছে, তার মধ্যে এই যোগ্য কজন বা কে? যদি ধরুন 4 জন যোগ্য হয়, কিন্তু এই 4 জন কে সেটা কিন্তু অথরিটি গুলো ঠিক করে দিতে পারেনি। তাহলে তো ধরুন এই পুরো প্যানেলটা বাতিলের কোনো প্রশ্নই থাকতো না। যদি অথরিটি এটা বাছাই করে দিত যে কারা টেন্টেড বা কারা অযোগ্য কারা যোগ্য, এটা যদি অথরিটি সঠিকভাবে বাছাই করে দিতে পারতো, কারণ একমাত্র এটা কিন্তু করতে পারবে অথরিটি গুলোই, এটা কিন্তু কোনো আইনজীবীর পক্ষেও সম্ভব না, বা কোনো কোর্টের পক্ষেও সম্ভব না, কোনো জজ সাহেবদের পক্ষেও সম্ভব না এই যে বাছাই করাটা, এই বাছাইটা। কারণ তথ্যগুলো আছে কিন্তু অথরিটি গুলোর কাছেই, অথরিটি কিন্তু একমাত্র পাত্র এই বাছাইটা করে দিতে। কিন্তু ওনারা যেহেতু বাছাইটা করেনি এই যোগ্য এবং অযোগ্য, স্বাভাবিকভাবে এই পুরো প্যানেলটা বাতিল হয়েছে। এবং এই যে এখন যোগ্যদের দেওয়ার থেকে অযোগ্যদের প্রতি যে আলাদা রকম তাদের প্রেম আছে, সেটা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কিন্তু সেটা প্রমাণ হয়েছে। আপনি দেখবেন যখন চাকরি হারা শিক্ষকরা চাকরি হারালো, তাদের নিয়ে একটা মিটিং করা হলো, সেখানে কিন্তু যোগ্যদের কথা বলা হলো, যোগ্যদের সামনে রাখা হলো, কিন্তু আসল উদ্দেশ্য ছিল অযোগ্যদের রক্ষা করা। কারণ সেটা কিন্তু একজন রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গেছে, অযোগ্যদের জন্য আমরা পরে ভাববো। ভাবার কি আছে? এখানে তো ভাবার কিছু নেই। যারা অযোগ্য তারা একজনের স্থান পরিবর্তন করে, ধরুন একজন গরিব ঘরের কোনো একজন ছাত্র যে সারাদিন মুখ বুজে পড়াশোনা করেছে একটা, যে আমি মেধার ভিত্তিতে একটা ভালো চাকরি পাবো এবং তারপরে আমার পরিবারের আর্থিক অবস্থা ফিরবে, বা আমার বাবার চিকিৎসাটা করাতে পারবো, বা আমার মায়ের চিকিৎসা করাতে পারবো, বা আমার মা হয়তো লোকের বাড়িতে কাজ করে সেইটার থেকে তাকে রেহাই দিতে পারবো। যে যোগ্য ক্যান্ডিডেটটা মেধার ভিত্তিতে চাকরিটা পেত তাকে ডিপ্রাইভ করেছে। অতএব এই যোগ্যদের জন্য তো ভাবার কিছু নেই। যারা অযোগ্য, যারা দুর্নীতির পদ পেয়ে চাকরি পেয়েছে, তাদের জন্য তো আর নতুন কি করে ভাবার কিছু নেই। যদি এই মানে বলতে পারেন যে এই উদ্যোগটা না নিত যে অযোগ্যদের রক্ষা করব, তাহলে যারা যোগ্য ছিল তারা কিন্তু এই যে এখন বিপদের মুখে পড়েছে বলতে পারেন, যে তারা চাকরি হারিয়ে বসেছে, তাদের কিন্তু এই সমস্যায় পড়তে হতো না। কারণ রাজ্য সরকার চাইলেই, এসএসসি চাইলেই এই যে বাছাই প্রক্রিয়া সেটা কিন্তু কমপ্লিট করতে পারতো প্রত্যেকটা সিলেকশন ক্ষেত্রে। কারণ কি, তাদের অনলাইন অ্যাপ্লিকেশন থেকে শুরু করে তাদের ওয়েমার শিট, বাকি যা যা ডকুমেন্টস প্রয়োজন এই বাছাই করার জন্য, সব কিন্তু ডকুমেন্টস তাদের দপ্তরেই আছে। তারাই চাইলে কিন্তু এই সেগ্রিগেশন প্রসেসটা কমপ্লিট করতে পারে। তারা ইচ্ছা করে করেনি, কারণ তারা দেখিয়েছে আমরা যোগ্যদের জন্য লড়াই করছি, কিন্তু তাদের উদ্দেশ্য কিন্তু আসলে ছিল অযোগ্যদের রক্ষা করা। এবং যারা টাকা দিয়ে পেয়েছে, কারণ তাদের তো একটা ভয় আছে, ধরুন কে কাকে টাকা দিয়েছে তারা ভালো জানে। এখন কাকে টাকা দিয়েছে কখন বলবে কেউ কোনো মানুষ? যখন একদম তার চাকরিটাও থাকবে না, তখন কিন্তু সে বলতে আসবে যে আমি একে টাকা দিয়ে পেয়েছিলাম। বা ধরুন যাকে টাকা দিয়েছে চাকরির জন্য তার কাছে টাকা ফেরত চাইবে। সেই ভয়ের কারণেই কিন্তু অযোগ্যদের পাশে সবসময় দাঁড়ানোর চেষ্টা করেছে এবং তাদের একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছে যে আমি তোমার পাশে আছি। এই বার্তাই কিন্তু সর্বনাশ করেছে এই যারা যোগ্য, সকল যোগ্য বলতে পারেন, যারা কিনা এখনো নট স্পেসিফিক্যালি টেন্টেড ক্যান্ডিডেট রয়েছে, তাদের কিন্তু সর্বনাশ এটাই ডেকে এনেছে। যদি আর একটা শেষ প্রশ্ন থাকবে, যারা ফ্রেশার্স রয়েছেন, এসএসসি পরীক্ষা 2025, এসএলএসটি 2025-এ যারা পার্টিসিপেট করেছেন, দীর্ঘ 10 বছর পর প্রায় এসএসসি হলো রাজ্যে, এবং যারা নতুন পরীক্ষা দিয়েছেন তারা রাস্তায় নেমেছেন 7 দফা দাবি নিয়ে তাদের আন্দোলন। অন্যতম একটি দাবি হচ্ছে যে 10 নাম্বার যে অভিজ্ঞতার ভিত্তিতে দেওয়া হচ্ছে তা যেন ইন্টারভিউর সময় দেওয়া হয়, আগে থেকে যেন সেটা না দেওয়া হয়। আরো একাধিক দাবি নিয়ে তারা রাস্তায় নেমেছে। এই যে তাদের দাবি রাস্তায় নামা এবং বলা যে তারাও বঞ্চিত হতে চলেছে,
এই বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, আমি মনে করি যে যদি আপনি যে দাবিগুলোর কথা বললেন সেই দাবিগুলো তাদের ন্যায্য দাবি, খুব স্বাভাবিকভাবে সিলেকশন প্রসেস হবে। কারণ এসএসসি, দেখুন এসএসসি এমন একটি পরীক্ষা কন্ডাক্ট করে যে শিক্ষক নিয়োগ, কারণ রাজ্যে বিভিন্ন সময় বিভিন্ন স্কুলে শিক্ষকের প্রয়োজন হয়, যেখানে বিভিন্ন গ্রামীণ স্কুলে আপনি দেখবেন বা অন্যান্য অনেক স্কুলে আছে যেখানে ধরুন শিক্ষক নেই, প্রত্যেকটা সাবজেক্টে হয়তো শিক্ষক নেই, সেই জন্য হয়তো সেই স্কুলে সাবজেক্ট গুলো বন্ধই হয়ে গেছে। ধরুন আমার পছন্দের সাবজেক্ট হচ্ছে ম্যাথমেটিক্স, বা ম্যাথমেটিক্স না হোক, আমার পছন্দের সাবজেক্ট হচ্ছে হয়তো ফিলোসফি, কিন্তু ফিলোসফির কোনো টিচার নেই, আমার কিন্তু স্কুলে ফিলোসফি সাবজেক্ট আছে, ফিলোসফির কোনো টিচার নেই বলে সেখানে স্কুলে হয়তো সেই ফিলোসফির কোনো টিচারই ভর্তি হবে, কোনো স্টুডেন্টই ভর্তি নেওয়া হয় না। খুব স্বাভাবিকভাবেই যখন রাজ্যের এই অবস্থা স্কুলগুলোর, তখন শিক্ষক নিয়োগ কিন্তু একটা পিরিয়ডিক্যাল হওয়া উচিত। কিন্তু যে রাজ্যের শিক্ষামন্ত্রী বলে কি দুর্গাপূজা নাকি যে প্রত্যেক বছর এসএসসি হবে, সে রাজ্যে 10 বছর পরে হবে, এটা 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 খুব অবাক করার বিষয় নয়। কারণ তারা একটা টাইম পর্যন্ত সব দালালদের বাজারে ছেড়ে রাখে এবং বিভিন্ন সময় টাকা কালেকশন করতেও তো সময় লাগে, এই কন্ট্যাক্ট হবে, টাকা কালেকশন হবে, তারপরে তো একটা নিয়োগের নোটিফিকেশন হবে। কারণ তারা তো নিয়োগের নোটিফিকেশন করার আগে থেকে প্রি প্ল্যান করে নেয় যে কিভাবে নিয়োগে দুর্নীতি করতে হবে। কারণ এসএসসি অ্যাটলিস্ট 2016 সালের যে সিলেকশন প্রসেস গুলো হয়েছে সেগুলো কিন্তু তাই বলে, ইটস আ প্রি প্ল্যান, একদম ওয়েল প্ল্যান। যে ধরুন আজকে যদি সিবিআই ইনভেস্টিগেশন না হতো, তাহলে কেউ ভাবতে পেরেছিল কেউ সাদা খাতা, মানে ধরুন একজন ব্যক্তি যে একটাও প্রশ্ন পারবে না এটা হতে পারে? একদমই না। এটা ইনস্ট্রাকশন থাকে যে স্পেসিফিক্যালি তোমাকে সাদা খাতাই দিয়ে আসতে হবে, বা 2টো দাগ দিয়ে আসতে হবে, বা 3টে দাগ দিয়ে আসতে হবে। এর একটা মিনিংফুল, এদের একটা কমিউনিকেশন হয় এর মাধ্যম দিয়ে। খুব স্বাভাবিকভাবেই তারা এটা অনেক পূর্ব পরিকল্পিত বলতে পারেন, সেই পরিকল্পনা করতে তো একটু সময় লাগে, সেই জন্য এতদিন পরে নোটিফিকেশন তাদের আসেনি। এবং যখন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে তারপরে সেই নোটিফিকেশন দিয়েছে, এবং নোটিফিকেশন দেওয়ার পরে তারা আরেকটা পন্থা অবলম্বন করেছে যে এই যে ধরুন যারা নিয়োগে, যারা এখনো পর্যন্ত যারা ধরা পড়ে গেছে টেন্টেড ক্যান্ডিডেট, তাদেরও প্রচেষ্টা করা হয়েছিল তারা 10 নম্বর যাতে পায়, সিলেকশন প্রসেস যাতে বসতে পারে, সেটাতেও সুপ্রিম কোর্ট হাইকোর্ট বলে দিয়েছে না, টেন্টেড ক্যান্ডিডেটরা বসতে পারবে না। কিন্তু এই নট স্পেসিফিক্যালি টেন্টেড ক্যান্ডিডেটদের মধ্যে এমন অনেক ক্যান্ডিডেট আছে যারা কিন্তু এখনো টেন্টেড, শুধুমাত্র তাদের ধরা যায়নি বলে তাই তাদের নামগুলো এখনো প্রকাশ পায়নি। খুব স্বাভাবিকভাবেই সেই টেন্টেড ক্যান্ডিডেট গুলো 10 নম্বর পাবে, সেটা তো কখনোই হতে পারে না। একটি নিয়োগ সংক্রান্ত কোনো নোটিফিকেশনে এইরকম এক্সপিরিয়েন্স আলাদা করে বলে আমার অন্তত খুব একটা জানা নেই, যেখানে ফ্রেশ সিলেকশন প্রসেস স্টার্ট হচ্ছে। যদি কোনো প্রমোশন বেসিসে বা যেমন প্যারা টিচারদের ক্ষেত্রে হয়, প্যারা টিচার যারা থাকে তাদের একটা এক্সট্রা মার্ক থাকে, বা অন্যান্য যে প্রসেস গুলো হয় যে প্রমোশন বা অন্যান্য ক্ষেত্রে যখন হয় সেখানে এক্সপিরিয়েন্সের মার্কস থাকে। কিন্তু আপনি দেখবেন যেখানে পুরো একাডেমিক কোয়ালিফিকেশন 10 নাম্বার, ধরুন সারা জীবন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়ে আমি 10 নাম্বার পাচ্ছি, তাও পুরো নয়, আমার সেখানে রেশিও মেনে পার্সেন্টেজ হিসাবে সেখানে কমবে, সেখানে একজন টিচারের টিচার এক্সপিরিয়েন্সে দেওয়া হলো 10 নাম্বার। এটা একটাই উদ্দেশ্যে করা হয়েছে যে নতুন যারা বসবে তাদেরকে ডিপ্রাইভ করা, যারা 16 সালে সিলেকশন প্রসেসে অ্যাপয়েন্টমেন্ট পায়নি তাদের ডিপ্রাইভ করা, এবং যারা 16 সালে সিলেকশন প্রসেসে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল তাদের কিছুটা বেনিফিট পাইয়ে দেওয়া। এই উদ্দেশ্যেই কিন্তু এই রুলটা ফ্রেম হয়েছিল। স্বাভাবিকভাবেই যারা ফ্রেশ ক্যান্ডিডেট তারা তো 100 নম্বরের পরীক্ষা দিচ্ছে না, তারা তো 90 নম্বরের পরীক্ষা দেবে, সেই জন্য তারা মনে করেছে যে এটা হতে পারে না তাদের, সেই জন্যই তারা এই নিয়ে সরকার যারা করেছে তাদের কাছে বলতে গেছে খুব স্বাভাবিকভাবে, এবং তাদের দাবি খুব যথার্থ।